কথা হচ্ছে সরকারের যে স্বৈরতান্ত্রিক প্রবণতা, এটা বন্ধ করার জন্য কোন কোন জায়গায় আমাদের যেতে হবে। এটা বন্ধ করার জন্য আমাদের যেতে হবে সেটা হচ্ছে আমাদের সংবিধানে এমন বিধান রাখতে হবে যেন স্বৈরতান্ত্রিক প্রবণতা না আসে। যেমন এখন রাষ্ট্রকে বানানো হয়েছে একটা আমলাতান্ত্রিক রাষ্ট্র। নির্বাহী বিভাগ, নির্বাহী শব্দটা আবুল মনসুর আহমদ পছন্দ করতেন না, উনি বলতেন শাসন বিভাগ বললেই তো হতো। এই যে নির্বাহী কথা, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বানাইছেন ইউএনও, আপনারা এই সংবিধান থেকে এই শব্দ নিয়েছেন। এমনকি সংবিধান কথাটাও অত্যন্ত কঠিন কথা, কিন্তু একটা কথা যখন একবার চালু হয়ে যায় তখন এটার বদলানোর দরকার নাই। ইতিহাসে একটা জিনিস আছে, একবার চালু হয়ে গেলে সেটা চলে। তো নির্বাহী বিভাগকে প্রধান করে যে সংবিধান লিখেছি তাতে একটু গোড়ায় আছে, আমরা জনগণের নির্বাচিত সরকার দ্বারা যদি পরিচালিত হতে চাই, নির্বাচন প্রধান প্রতিনিধি কারা? সংসদ, পার্লামেন্ট। তো সেটা কেন সংবিধানের পঞ্চভাগে গেল? অর্থাৎ এই সংবিধানের প্রবণতাই ছিল শুরু থেকে স্বৈরতান্ত্রিক। সবচেয়ে বড় স্বৈরতান্ত্রিক প্রবণতা হলো জনগণের নির্বাচিত প্রতিনিধির ক্ষেত্রে নির্বাচনটা বড় ব্যাপার নয়, যে দল তাকে মনোনীত করবে সেই দলই বড়। এটাকে সংবিধানের সেই কুখ্যাত ৭০ ধারা। এটা করার জন্য তারা উদাহরণ দিয়েছে, পাকিস্তান আমলে হর্স ট্রেডিং হতো, অর্থাৎ নেতাদেরকে কেনা বেচা হতো। আপনি লক্ষ্য করেছেন 1971-এর গোড়ায় 70-এর নির্বাচনে জেতার পর ঢাকার তৎকালীন রেস কোর্স, পরবর্তীকালে যেটা সোহরাওয়ার্দী উদ্যান করেছি, সেখানে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সকল পাকিস্তান জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের সদস্য, তখন দক্ষিণাঞ্চলে নির্বাচন হয়নি ওই যে ঝড়ের জন্য, প্রায় 400-র চেয়ে কিছু বেশি সদস্য দাঁড়িয়ে শপথ নিয়েছিল, আমরা 6 দফার প্রতি আমাদের অঙ্গীকার ভঙ্গ করব না। কি জন্য নিয়েছিল এটা? ওই সদস্যরা যদি পাকিস্তানিদের হাতে বিক্রি হয়ে যায়। যেন শেখ মুজিব সাহেব সবাইকে শপথ করিয়েছেন, নিজেও শপথ করেছেন যে আমরা 6 দফা বাস্তবায়িত করবো, কারণ পাকিস্তান চাপ দিচ্ছিল আপনার 6 দফার ক্ষেত্রে ছাড় দেন, কারণ ওটা তো রেফারেন্ডাম ছিল। আমি এখনো বলছি সেই রেফারেন্ডাম থেকে অভিজ্ঞতা নেওয়ার জন্য যেন সদস্যরা আত্মবিক্রয় না করেন, সেই জন্য তিনি ৭০ ধারাটা যোগ করেছিলেন বলে তখন বলেছিলেন। পরে এর ফল বিষময় হয়েছে। অর্থাৎ যে এলাকার জনগণ আপনাকে নির্বাচিত করেছে তাদের নির্বাচন করাটা যেন কিছুই নয়। আপনার পার্টি যদি মনোনয়ন প্রত্যাহার করে অথবা আপনাকে পার্টি থেকে বহিষ্কার করে অথবা আপনি পদত্যাগ করেন, তাহলে আপনার সদস্যপদ চলে গেল, তাহলে জনগণের ভোট দেওয়ার অধিকারটা রইল কোথায়? এই জন্য বলছি রাজনৈতিক দলগুলির মধ্যে সংস্কার করতে হবে। আমাদের বর্তমান সংবিধানের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে পলিটিক্যাল পার্টি বলে যে জিনিসটা আছে ওখানে, সেটার উপরে নিয়ন্ত্রণ নাই দেশের জনগণের। পলিটিক্যাল পার্টিকে নিজেকে নির্বাচিত হতে হবে, তার ভিতরে যে পার্টি কে নমিনেশন পাবে কে পাবে না এটা তার ভিতরে নির্বাচিত হতে হবে জনগণতান্ত্রিক প্রক্রিয়ায়। এখন উপর থেকে যে নির্বাচনের মনোনয়ন বাণিজ্য হয়, সেটা হচ্ছে আমাদের দেশের স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ। আমরা এক স্বৈরতন্ত্রের হাত থেকে নিস্তার পেয়ে আরেক স্বৈরতন্ত্রের হাতে যেতে চাই না। এটা যদি আপনি গ্যারান্টি করতে চান, সংবিধানে এই প্রয়োজনীয় পরিবর্তনগুলো করতে হবে। স্যার, আমি একটু র্যাপ আপ করি যে আপনি বলছেন যে গণপ্রজাতন্ত্রের মধ্যে গণপ্রজাতন্ত্রী দুইটাই রাখার দরকার আছে, কিন্তু শব্দ দুইটা আলাদা হওয়া প্রয়োজন। বাঙালি সবাইকে না বলে বাংলাদেশের জনগণ বলা যেতে পারে। আপনি ধর্মের ক্ষেত্রে আপনি বলছেন যে সাম্য মর্যাদা বিচার যদি নিশ্চিত করা যায়, আলাদা করে ধর্মনিরপেক্ষতা রাখার দরকার নাই, তবে রাষ্ট্রধর্ম ইসলাম যদি থাকলেও থাকতে পারে, এইটা যদি গ্যারান্টি দেয় যে অন্য ধর্মগুলির। স্যার, কারেক্ট মি ইফ আই এম রং, আমি শুধু জাস্ট র্যাপ আপ করতেছি কারণ অনেকগুলি প্রশ্ন। না, আমি বলছি আমি একটু আপনাকে বলি, আপনি এক জায়গায় রং। সেটা হচ্ছে কি, আমাদের রাষ্ট্রের মূল লক্ষ্য যে ধর্মনিরপেক্ষতা একটা কথা, এই কথার মধ্যে অনেক রকমের ব্যাখ্যা হয়, কিন্তু সেই কথার মর্মটা যদি আমরা পরিষ্কার করি যে ধর্মের ক্ষেত্রে রাষ্ট্র কোনো পক্ষপাত করিবে না। ওকে, ধর্মনিরপেক্ষ কথাটার ইংরেজি হচ্ছে সেকুলারিজম, যেটা নিয়ে এরা এখন বর্তমানে আমাদের দেশের মানে ইসলামী সম্প্রদায়ের মধ্যে এই নিয়ে একটা ভুল বুঝাবুঝি আছে। তারা মনে করে সেকুলারিজম মানে নাস্তিকতা, সেটা সঠিক নয়। সেকুলারিজম মানে হচ্ছে দুনিয়াদারি। কারণ সেকুলার কথার অর্থ যদি তারা বুঝতো তাহলে তারা এটা বলতেন না। তারা সেকুলার বলতে নাস্তিক মনে করেন। সেকুলার শব্দের আক্ষরিক করতে হচ্ছে সেকুলার এবং সার্কুলার পরস্পর বিপরীত শব্দ। সার্কুলার মানে যেটা বৃত্তাকারে চলে, সেকুলার মানে বৃত্তাকার নয়, যেটা এগিয়ে চলে। সেকুলার শব্দের আক্ষরিক করতে হচ্ছে আপনার নন সিক্লিক্যাল, যা বৃত্তাকার নয়। তার মানে কি, আগে আমাদের দেশের মানুষ মনে করতো মানুষ জন্মায়, দুঃখ পায় এবং মারা যায়, জীবন হচ্ছে একটা বৃত্তের মধ্যে চলে। আমরা আমাদের পূর্বপুরুষ যেভাবে জন্মগ্রহণ করেছে এবং একই বৃত্তি অবলম্বন করেছে, কুমারের ছেলে কুমার থাকবে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ থাকবে, চামারের ছেলে চামার থাকবে, এটা হচ্ছে বৃত্তি। আমরা এখন পেশাকে বৃত্তি বলি না। বৃত্তিকে ছাড়িয়ে গিয়ে আপনি জন্মাতে পারেন কামারের ঘরে, কিন্তু আপনি প্রধানমন্ত্রী হতে পারেন। এটা নেপোলিয়নের সময় ফ্রান্সে বাস্তবায়িত হয়েছে। নিম্ন পরিবারের ছেলে উচ্চপদ দখল করেছে, পুরনো ফিউডালিজম চলে গেছে। এই ফিউডালিজম বিরোধী মনোভাবকে সেকুলারিজম বলা হতো। কিন্তু এখন কে তোরা না শুনে ধর্মের কাহিনী। তা আমি এই জন্য বলি সেকুলার শব্দের অর্থ হচ্ছে দুনিয়াদারি। মুসলমানরা যখন প্রতিদিন যে আমরা প্রার্থনা করি, আমি বহুবার শক্ততে বলেছি, রিপিট করা পছন্দ হয় না, তবু আপনাকে বলি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনা ওয়া ফিল আখিরাতি হাসনা। মানে কি, হে প্রভু আমাদের, তুমি আমাদের দুনিয়াকে সুন্দর করে দাও এবং তুমি আমাদের পরকালকেও সুন্দর করে দাও।
তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এটা হচ্ছে সেকুলারিজম। ওকে, সেকুলারিজম মানে হচ্ছে চাষবাস করা, সেকুলারিজম মানে হচ্ছে জীবিকা অর্জনের কাজ করা। এই জন্য হাদিসে আছে আদ দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। এই আখিরাতের শস্যক্ষেত্রটা হচ্ছে সেকুলারিজম। চাষবাস করাটা সেকুলার কাজ। এই যে আপনি বললেন না কথা বিক্রি করে খান, এটা তো সেকুলারিজম। আপনি কি এটা বন্ধ করবেন? স্যার আমি খালেদ মহিউদ্দিন যে ডয়েশ শেভেলের ছাড়া ঠিকানা আসছে, এটা হচ্ছে সেকুলারিজম। এটা আপনার পেশা। স্যার মুসলমানদের যে অধঃপতন হচ্ছে, এটা হচ্ছে কি তারা সেকুলার কাজে পিছিয়ে পড়ছে। আমি সেজন্য বলি কি এই শব্দ নিয়ে তর্ক না করে, এটা আমাদের প্রধান তর্ক নয়। আমাদের এখন দরকার সংবিধানের মধ্যে সবচেয়ে বিপজ্জনক যে ধারাগুলো আছে সেগুলিকে বর্জন করা এবং সেখানে নতুন ধারা অভিষিক্ত করা। সেটাকে আপনি পুনর্লিখন বলবেন, নতুন সংবিধান বলবেন। যারা অশ্রদ্ধা করে বলে সংবিধান চলে ফেলবে, পৃথিবীর বহু ইতিহাস আছে। ফ্রান্স এখন 5-6টা সংবিধান গৃহীত হয়েছে বিপ্লবের পর থেকে, কিন্তু ফ্রান্সে আছে। তারা এগুলোর নাম দিয়েছে ফার্স্ট রিপাবলিক, সেকেন্ড রিপাবলিক, থার্ড রিপাবলিক, ফোর্থ রিপাবলিক, এবং দাগলের সময় ফিফথ রিপাবলিক হয়েছে আলজেরিয়ার বিপ্লবের সময়। এগুলি আমেরিকানরা কি করছে? আমেরিকানরা 1783 সনে ইংল্যান্ডকে সারেন্ডার করাইছে 8 বছর মুক্তিযুদ্ধের মাধ্যমে। এই লোক এগুলি ভুলে যায়, যেখানে আপনি বসে আছেন সেখানে ফিলাডেলফিয়ার সম্মেলনে। তারপরে তারা আর্টিকেলস অফ কনফেডারেশন বলে প্রথম সংবিধান গ্রহণ করে 1783-তে। সেইটা 4 বছর পরে ছুড়ে ফেলে দিয়ে তারা 1787-তে একটা সংবিধান গ্রহণ করার 4 বছর পরে দেখলে কি আরে এই সংবিধান তো অপূর্ণ। তখন তারা বিল অফ রাইটস 10টা অ্যামেন্ডমেন্ট সহ গ্রহণ করে 1791-তে, আবার 4 বছর পরে। তো তাতে কি আমেরিকান রিপাবলিকের কোনো ক্ষতি হয়েছে? তারা ওখানে লিখছে কি ইন অর্ডার টু মেক এ মোর পারফেক্ট ইউনিয়ন। এটা ছিল আমেরিকাদের 13টা প্রদেশ বা 13টা পুরনো কলোনি মিলে একটা মোর পারফেক্ট ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা গঠন করার জন্য করেছে। আমি মনে করি আমাদের এখানে ওই যে আমাদের অধিবাসীগণ বাঙালি বলিয়া গণ্য হইবেন, এটা বাদ দেওয়া দরকার। ওকে, আচ্ছা স্যার, এই প্রসঙ্গে স্যার এটা শেষ প্রশ্ন, আপনি যদি এটা বলেন যে আপনি ঠিকই বলেছেন যে শেখ হাসিনার সময়েও সংখ্যালঘুরা নানাভাবে নির্যাতিত হয়েছে, সংখ্যালঘু হিসেবে হয়েছে, প্রতিপক্ষ হিসেবে হয়েছে, দুর্বল হিসেবেও হয়েছে। রামু ঘটনা আমরা ভুলে যাই নাই, কুমিল্লাতে এই ঘটনার পরে তার সারা দেশে যা হয়েছে তা ভুলে যায় নাই। সারা দেশে সংখ্যালঘুদের জমি দখলের অসংখ্য ঘটনা ঘটছে বলে আমার অনেক বন্ধুবান্ধব জানাইছে। প্রশ্নটা হচ্ছে স্যার, ধর্মনিরপেক্ষতা শব্দটা থাইকা ওইটার কোনো ইতর বিশেষ সে সময় হয় নাই। এখন যদি এই শব্দটা না থাকে তাইলে কি স্যার এটা ভালো হবে? মানে এটা না থাকে কি আসলে, মানে এটা আমি এটা তুলে দিতে বলছি না। আমি যে এই ব্যাপারে আমাদের পাশের দেশ ভারতকে তো নানাভাবে আমরা অনুসরণ করি। সেখান থেকে আমরা পেঁয়াজ আমদানি করি, আলু আমদানি করি, এমনকি গরু আমদানি করতাম, এবং তাদের থেকে নানা রকমের কলকবজা আমরা আমদানি করি, সেগুলির মূল্য, এমনকি আদানির বিদ্যুৎ আমদানি করি, তাই না? তো ভারত থেকে সেকুলারিজম কথাটা আমদানি তো করতেই পারেন আপনি। ভারতে মুসলমানরা কেন সেকুলারিজম চায়? ঠিক একই কারণে বাংলাদেশেও অন্যান্য সংখ্যালঘুরা সেকুলারিজম চাইবে। এখন অর্থাৎ আপনার শব্দ নিয়ে তর্ক না করে আমি অর্থের দিকে আপনাকে মনোযোগ দিতে আকর্ষণ করছি। আমি যে কোনো দেশেই মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের যে কথা আমি উল্লেখ করলাম, বিল অফ রাইটস এর 1 নম্বর যে অ্যামেন্ডমেন্ট, তাতে কি লেখা আছে? বলা হচ্ছে রাষ্ট্র, ওখানে বলা আছে দি কংগ্রেস, তাদের তো আইনসভাই সর্বপ্রধান, ওরা আইন প্রণয়ন করে, ওরাই এক্সিকিউটিভকে বৈধতা দেয়, ওরাই জুডিশিয়ারিকে আপনার কি বলে অনুমোদন দেয়। তো সেই ওরা বলছে যে তারা কোনো চার্জ প্রতিষ্ঠা করবে না। তখন আমেরিকার 30-35টা খ্রিস্টানদের ধারা উপধারা ছিল, রাষ্ট্রগুলি কোনো পক্ষ নেবে না, তবে সকলের ধর্ম পালনের স্বাধীনতার গ্যারান্টি কংগ্রেস দেবে। ওকে, এটাকে আমেরিকানরা বলে না বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সবই এক ধারাতে আছে। এই জন্য কথা বলে মাই ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইটস। ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইটের মধ্যে ধর্মীয় স্বাধীনতাও আছে। আমি যে বাংলাদেশের কথাটাকে আমি রিফ্রেশ করতে বলছি যে বাংলাদেশের সকল ধর্মের স্বাধীনভাবে ধর্ম পালনের গ্যারান্টি দেওয়া হবে, এটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। এটাকে যদি আপনি ধর্মনিরপেক্ষতা না বলতে চান, না বলেন, কিছু আসা যায় না। মানে শব্দটার সিমেন্টিক্সটার দিকে না দেখে স্যার না, শুধু তাই নয়, বাংলাদেশের শতকরা 90 জন লোক যেহেতু মুসলমান বলে দাবি করে, তো তারা যদি বলে কি ইসলাম এখানে ধর্মসমূহের মধ্যে 1 নম্বর, তাহলে আপনি তাকে বেশি একটা বাধা দিতে পারবেন না। এটা বাংলাদেশের মুসলিম মেজরিটি স্টেট বলতেছে না, সেই কথাটাকে যদি ইসলামকে রাষ্ট্রধর্মের কথাটা একটা গুরুত্বপূর্ণ শব্দ, জেনারেল এরশাদ তার রাজনৈতিক স্বার্থ আদায়ের জন্য করেছিলেন, এটা আমি বলবো দরকার ছিল না। ওকে, কিন্তু একবার যখন উনি দিয়েছেন, আপনি যখন এখানে তুলতে যান, এখন বাংলাদেশের লোকজন এটাকে ভুল বুঝবে। যেমন ধরেন ওই যে একটা প্রভাত মুখোপাধ্যায়ের বিখ্যাত গল্প আছে না, গ্রামের 2 জন মাস্টারের মধ্যে কে বেশি ইংরেজি জানে, এটা নিয়ে এটা 2 গ্রামের মধ্যে একটা দ্বন্দ্ব দাঙ্গা লেগে গিয়েছিল। একজন বলছে আই ডু নট নো মানে কি বলো, তো একজন বলে আরে এর মানে তো সোজা, এটা সহজ, আমি জানি না। তখন দেখো ভদ্রলোক জানে না। তো বাংলাদেশে আপনি ধর্মনিরপেক্ষতা নিয়ে আলোচনা করার জন্য আমাকে যে ফাঁসাতে চান, আমি আপনার ফাঁদে পা দেবো না স্যার। বরং যারা ফাঁদে পা দিচ্ছে বা ফাঁদে পা দিচ্ছে না, ওইভাবে দেখা তো একরকম।